হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের ম্যাথমেটিক সিরিজে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আমি রয়েছি সন্দীপ স্যার তোমাদের সাথে। আর এখানে আমরা সমস্ত কম্পিটিটিভ এক্সামে যে ম্যাথস আসে সেগুলোকে ম্যাজিকের মতো সলভ করব। কিভাবে না, প্রথম কথা হচ্ছে আমরা সব থেকে কমসে কম ফর্মুলা ইউজ করব। অ্যাভয়েড অল ফর্মুলাস, স্পেশালি ইন অ্যারিথমেটিক। নেক্সট, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট রয়েছে, তার যে লজিক রয়েছে, তার উপরে আগে ফোকাস করব। ক্যালকুলেশনকে অনেক সিম্পল আর ইজিয়ার বানানোর চেষ্টা করব। মেন্টাল ক্যালকুলেশন বেশি করার চেষ্টা করব, পেপার ওয়ার্ক কম করব। তাহলেই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি রাইট অ্যান্সার বার করতে পারবো। যে কোনো কম্পিটিটিভ এক্সামের কথা তোমরা ধরে নাও, একদম নিচু তলা থেকে শুরু করে হাইয়েস্ট লেভেল অবধি যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ম্যাথ সাবজেক্টটা কমন। তাই ম্যাথকে অ্যাভয়েড করে তোমরা কিন্তু কম্পিটিটিভ এক্সামে সাকসেস পেতে পারবে না। তাই ম্যাথ যখন করতেই হবে, তো এত চাপ নিয়ে কি হবে? চলো আমরা আনন্দ করে করি, মজা করে করি। নাম্বার নিয়ে জাস্ট আমরা খেলা করব, জাগলিং করব, আর দেখবো যে অঙ্ক সলভ হয়ে গেছে। যে কোনো কম্পিটিটিভ এক্সামেই শুধু তো ম্যাথ থাকে না, তার সাথে কিন্তু জেনারেল স্টাডিজ প্রচুর সাবজেক্ট থাকে। এবং জেনারেল স্টাডিজ বা জিকের ক্ষেত্রে তোমাদেরকে অনেক অনেক জিনিস মনে রাখতে হয়, অনেক ইনফরমেশান বারবার রিভাইজ করতে হয়, যেগুলো অলরেডি তোমাদের ব্রেনে কিন্তু রাখতে হয়, একটা লোড কিন্তু নিতে হয়। ম্যাথস কিন্তু তার অপোজিট। ম্যাথস কিন্তু তোমাকে রিল্যাক্স দেবে। ম্যাথসের জন্য এক্সট্রা কোনো ব্রেনের লোড নেওয়ার কিছুই নেই। আমরা যা জানি বেসিক, সেগুলো দিয়েই কিন্তু আমরা ম্যাথ সলভ করব। তাই একদিকে যেমন এটা তোমার ব্রেনকে রিল্যাক্স করবে, তেমনি অন্যভাবে দেখতে গেলে এক্সামে সব থেকে বেশি স্কোরিং যে সাবজেক্টটা, সেটাও কিন্তু ম্যাথস। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ম্যাথসেও তো কত ফর্মুলা আছে, সেগুলোও তো মনে রাখতে হয়। কিন্তু হ্যাঁ, অ্যালজাবরা বা ট্রিকোনোমেট্রির যে ফর্মুলাগুলো রয়েছে, অ্যাডভান্স ম্যাথামেটিক্স যদি বলো সেখানে, তো সেগুলোকে তো আমি মুছে ফেলতে পারবো না। কিন্তু সমস্ত পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন হয়ে থাকে অ্যারিথমেটিক পোর্শন থেকে। এই অ্যারিথমেটিকেও তোমরা প্রচুর প্রচুর ফর্মুলা মনে রাখো। আমি বলবো সব ভুলে যাও, আর যারা অলরেডি ভুলে গেছো তারা তো খুব ভালোই করেছো। এই ম্যাথামেটিক সিরিজের মধ্যে আমি কিন্তু অ্যারিথমেটিকে কোনো ফর্মুলা ইউজ করব না। হ্যাঁ, একটা বা দুটো হয়তো ইউজ করব, তাদেরকে ফর্মুলা বলা যায় না, তারা হচ্ছে ব্রহ্মাস্ত্র, কারণ তারা অনেক জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল হয়, সেই জন্য। আদারওয়াইজ কোনো ফর্মুলা অ্যারিথমেটিকে লাগবে না। তো কম্পিটিটিভ ম্যাথস অঙ্ক তো আমরা সলভ করবই, কিন্তু তার আগে এটা ভালো করে বোঝা দরকার যে আমরা ঠিক কি অঙ্ক করব, কোথা থেকে করব, কেনই বা করব, আর সব থেকে বড় কথা হচ্ছে কিভাবে করব। তো সেই নিয়ে আজকে তোমাদের সাথে একটু গল্প করি। তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম বেসিক লেভেল থেকে শুরু করে যত টাইপের প্রবলেম হয়ে থাকে বা কম্পিটিটিভ এক্সামে আসে, একদম হাইয়েস্ট লেভেল অবধি তোমাদেরকে প্রত্যেকটা কিন্তু বুঝিয়ে দেবো। অনেক স্টুডেন্টের থেকেই তো আমি এরকম রিভিউ পাই যে স্যার অঙ্ক করতে গেলেই না মাথা ব্যথা করছে, তারপরে কান টান গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে, অনেকের আবার পেট গুড়গুড় করছে। তো এরকম যেমন কিছু রোগ ব্যাধি রয়েছে তোমাদের অঙ্ক নিয়ে, তেমনি আবার অনেকে বলে যে পরীক্ষায় অঙ্ক যেগুলো এসেছিল না স্যার, সবকটাই পারতাম, কিন্তু ওই টাইমের জন্য কয়েকটা ছেড়ে আসতে হলো, পারলাম না। তো এইগুলো সবই নিরাময় হবে যদি আমরা আগে এটা ভালো করে বুঝি যে কম্পিটিটিভ ম্যাথকে আমরা অ্যাপ্রোচ কী করে করব। আর তার জন্য অবশ্যই আমার এই ম্যাথামেটিক সিরিজটা কন্টিনিউ রেগুলার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখে যেতে হবে। তাহলে কিন্তু আমি কথা দিতে পারি যে তোমরা যারা এখন ভাবছো যে ম্যাথস তো অনেক দিন আগে স্কুলে পড়ে এসেছি, কিছুই মনে নেই, বা আমি কিছুই পারি না, স্কুলেও পারতাম না, তারাও কিন্তু সব কটা অঙ্ক কম্পিটিটিভ এক্সামে হলে বসে টাইমের মধ্যে করে আসতে পারবে। তাই যাদের ক্লাস 10-এর পরে ম্যাথসের সাথে সম্পর্ক নেই, বা আর্টস কমার্স অন্য সাবজেক্ট নিয়ে পড়েছো, বা অন্য ফিল্ডে চলে গেছো, বা অনেক দিন ধরে অন্য কিছুতে জব করছো, তারাও কম্পিটিটিভ এক্সামের ম্যাথসকে নিয়ে কোনো রকম কোনো চিন্তা করো না। কারণ এখানে আমি একেবারে জিরো লেভেল থেকে স্টার্ট করব, প্রত্যেকটা বেসিক জিনিস আগে তোমাদেরকে ক্লিয়ার করব, তারপরে বলবো যে অঙ্ক সলভ কী করে করতে হয়। অঙ্ক নিয়ে আমাদের ম্যাক্সিমাম লোকজনের যে সাইকোলজিক্যাল প্রবলেমটা রয়েছে, যে অঙ্ক করতে বললেই আমাদের সেই স্কুলের কথা মনে পড়ে, যে খাতা পেন নিয়ে বসে কিছু যেন করতে হবে, কিছু যেন কষতে হবে। কিন্তু স্কুলের এই যে অ্যাপ্রোচটা ছিল, সেটার সাথে কম্পিটিটিভের যে ম্যাথস, তার যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। স্কুল লাইফে ক্লাস 10 অবধি আমরা যে চ্যাপ্টারগুলো করে এসেছি, এখানেও কিন্তু ম্যাক্সিমাম সেগুলোই আছে। কিন্তু স্কুলে আমরা যখন অঙ্ক করতাম, আমরা কোনো চ্যাপ্টারকে তলিয়ে দেখিনি, তার গভীরে গিয়ে ভাবিনি যে এখানে অ্যাকচুয়ালি কি হয়, কেন আমি করছি, বা যেটা ফাইন্ড আউট করছি সেটার প্র্যাকটিক্যাল কি অ্যাপ্লিকেশন রয়েছে। সেখানে আমাদের বলা হতো যে এই চ্যাপ্টারের অঙ্ক এই টাইপের, এইভাবে করতে হয়,
রাইট দ্য ফর্মুলা, পুট দ্য ভ্যালু, গেট দ্য অ্যান্সার। তো এইভাবে আমরা জাস্ট করে এসেছি, সেই জন্য আমাদের বিশেষ দাগ কাটেনি অঙ্কটা। কিন্তু এর থেকে মজার সাবজেক্ট হয় না যদি তুমি এর গভীরে ঢুকতে পারো। ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামই তো এখন এমসিকিউ হয়ে গেছে, তাই স্কুলের মতো এখানে তো আমাদের অঙ্ক করে দেখানোর কাউকে নেই। 2 নম্বর কথা হচ্ছে অ্যান্সারগুলো কিন্তু এখানে তোমার চোখের সামনেই থাকে, তোমার কাজ শুধু রাইট অ্যান্সার কোনটা সেটাকে খুঁজে বার করা, মানে চিনতে পারা। স্কুলে কিন্তু আমাদের এক একটা অঙ্কের জন্য অনেকগুলো করে মার্কস দিত, অনেক পেজ দিত লেখার জন্য। কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ 1 মার্কসেরই থাকে, সবার কিন্তু সমান ভ্যালুয়েশন। তার সাথে এখানে তোমাকে রাফ ওয়ার্ক করার জন্য এত পেজও দেওয়া হয় না, এবং ক্যালকুলেটরও কিন্তু ইউজ করতে দেওয়া হয় না। আর সব থেকে যেটা বড় ফ্যাক্টর সেটা হচ্ছে টাইম, যে টাইম খুব কম থাকে, এক একটা কোশ্চেনের পেছনে অ্যাভারেজ টাইম দেখলে খুবই কম টাইম পাওয়া যায়। তাহলে এই কম্পিটিটিভ এক্সামের ম্যাথ সলভ করার অ্যাপ্রোচ আর যাই হোক স্কুলে আমরা যেভাবে করে এসেছি সেরকম তো হতে পারে না, তার থেকে তো ডিফারেন্ট। কারণ আমরা যদি এখানে প্রত্যেকটা ক্যালকুলেশন লিখে লিখে রাফে করতে যাই বা ইকুয়েশন বানিয়ে সেটাকে লিখে স্টেপ বাই স্টেপ সলভ করতে যাই, তাহলে তো কয়েকটা অঙ্ক করতে করতেই পরীক্ষার শেষের ঘন্টা বেজে যাবে, খাতা দিয়ে বেরিয়ে আসতে হবে। এক্সাম্পল হিসেবে ধরো আমি যদি WBCS মেন্সের পেপার 6 যেটা ম্যাথ জিআই পেপার হয় সেটার কথাই বলি, তাহলে সেখানে 200টা এমসিকিউ থাকে, টাইম থাকে 180 মিনিট। তার মধ্যে তোমাকে কিন্তু সবকটা কোশ্চেন পড়ে দেখতে হয়, বুঝতে হয়, তার সাথে এমসিকিউ যেহেতু তাই জন্য তোমাকে গোল্লা পাকাতে হয়, প্লাস হলে আরও অনেক ডিস্টারবেন্স থাকে, সই করতে হয়। এই সব কিছু সময় অ্যাডজাস্ট করে টাইম বাঁচিয়ে যদি দেখো, এক একটা কোশ্চেনের পেছনে অ্যাভারেজ 30 সেকেন্ডেরও কম টাইম পাবে। তাই সেই জন্য কি অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামে হওয়া উচিত, কারণ তুমি যদি বড় বড় কোনো মানে পণ্ডিতকে বা তুমি যারা কোশ্চেন সেট করছে তাদেরকেও বসিয়ে দাও হঠাৎ করে, তাদের পক্ষেও কিন্তু পসিবল হয় না এই টাইমে এতগুলো সলভ করা। তাহলে কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো আসে অঙ্কের, সেগুলোতে এমন ডেটা, এমন নাম্বারই দেওয়া থাকে যেটা ওই টাইমের মধ্যে ওখানে বসে সলভ করা পসিবল উইদাউট ইউজিং ক্যালকুলেটর, উইদাউট ইউজিং সো মেনি পেন অ্যান্ড পেপার। তো সেইটা আমাদের চিনতে হবে, তবেই আমরা যদি নাম্বারকে ভালো করে চিনতে পারি এবং তার মধ্যে কি গল্প লুকিয়ে আছে সেইটাকে আইডেন্টিফাই করতে পারি, তাহলেই আমরা কিন্তু মুহূর্তের মধ্যে চুটকিতে সলভ করতে পারবো। তো হ্যাঁ, এখানে শুধু চিনতে পারলেই হবে না, প্র্যাকটিসটাও ইম্পর্টেন্স রয়েছে, কারণ ম্যাজিক কিন্তু সেই ভালো দেখাতে পারে যে প্রচুর প্রচুর প্র্যাকটিস করেছে, ঠিক আছে? তো সেই জন্য চটপটে তুমি তখনই করতে পারবে, ফাস্ট তুমি তখনই করতে পারবে, অ্যাকিউরেট তখনই করতে পারবে যদি তুমি সেই জিনিসটা বহুবার আগে প্র্যাকটিস করেছো, যে কোনো অ্যাথলিটদের ক্ষেত্রে যেটা সত্যি। আমি এটাও দেখেছি যে অনেকে তোমরা বলো যে অনেক শর্টকাট ফর্মুলা রয়েছে বা অনেক শর্টকাট ট্রিক রয়েছে যেগুলো নাকি মনে রাখলে খুব তাড়াতাড়ি সলভ করা যায়। তো সেটা যেমন ঠিক একদিকে, তবে আমি একটা জিনিস যেমন বলেছি যে ম্যাথস নিয়ে আমি তোমাদেরকে এক্সট্রা কোনো লোড দিতে চাই না, এখানে তোমরা জাস্ট রিল্যাক্স করতে আসবে। আর নেক্সট হচ্ছে যে এই যে শর্টকাট ট্রিক বা ফর্মুলা, তার অনেক লিমিটেশন থাকে, কারণ প্রথমত তো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, প্রতিটা চ্যাপ্টারে অনেক টাইপের কোশ্চেন হয় এবং সেই প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা ফর্মুলা। তো অনেক তো তোমাকে মনে রাখতে হবেই, মেমোরাইজ করতে হবে, এটা তো 1 নম্বর কথা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ঠিক জায়গায় ঠিক ফর্মুলাটা মনে করে অ্যাপ্লাই করতে হবে, সেখানে একটা ভুল হয়ে গেলে সেটাও তো ভুল হয়ে গেল। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই শর্টকাট ট্রিক বা ফর্মুলার সবসময় একটা লিমিটেশন থাকে, যে একই জিনিস বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেবল এমনটা হয় না। তো যেটা আমার কাছে অ্যাডভান্টেজিয়াস নয়, এমন কোনো ট্রিক যেটা সব জায়গায় আমি অ্যাপ্লাই করতেই পারি না, সেটাকে আমি এক্সট্রা করে মনে রাখবো কেন? তাই আমি তোমাদের এখানে যা অঙ্ক করাবো সেখানে ফর্মুলা ছাড়াই অঙ্ক হবে, একদম বাচ্চাদের মতো, ঠিক আছে? যেটা তোমরা সবাই বুঝতে পারবে। এমনকি এই জিনিসটা আমরা সবাই জানি, আমরা আর কি অ্যাপ্লাই করি না। তো এই কম্পিটিটিভ এক্সামের ম্যাথসের ক্ষেত্রে না অ্যাপ্লিকেশনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ যে রিক্রুটমেন্ট বোর্ড এই এক্সাম নিচ্ছে তারা কিন্তু তোমাদেরকে চাকরি থেকে ছাঁটাই করার জন্য পরীক্ষা নিচ্ছে না, যে খুব শক্ত কোশ্চেন করবো কেউ পারবে না, এটা কিন্তু মোটো নয়। তারা কিন্তু তাদেরকে সিলেক্ট করতে চায় যারা অনেক কিছু জানে, ম্যাথসে পিএইচডি করেছে, তারা নয়। তাদেরকে সিলেক্ট করতে চায় যার বেসিক অ্যাপ্লিকেশন ক্ষমতাটা আছে, তার বেসিক আইকিউ লেভেল বা মেন্টাল এবিলিটিটা আছে। সেই জন্যই সেখানে দেখতে বড় হলেও, লেন্দি অঙ্ক হলেও তার কিন্তু
ছোট করে বা বেসিক আইকিউ লেভেল দিয়ে সলভ করার ওয়ে আউট আছে, সেটা যে পারে সেই কিন্তু সাকসেসটা পায়। তাই এখানকার ম্যাথ যে অনেক জানে ম্যাথসে বড় পণ্ডিত তার জন্য নয়, যে আসল মোদ্ধা ব্যাপারটা জানে, বেসিক জিনিসটা জানে এবং সেটাকে ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারে, তার জন্য কম্পারেটিভ ম্যাথামেটিক্স। তাই আমাদের অ্যাপ্রোচ কি হবে না, এর না দুটো পেহেলু আছে, মানে সেই একই মুদ্রার এপিট ওপিট, যে 50% হচ্ছে কনসেপ্ট বা লজিক আর 50% হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের আগে বেসিক কনসেপ্টটা বুঝতে হবে যে এর ভেতরে কি গল্পটা লুকিয়ে আছে, এবং আমরা যখনই কোনো একটা জিনিসের যে ম্যাক্সিমাম কি কি পসিবল হতে পারে এই বাউন্ডারিটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, তখন আমাদের কাছে জিনিসটা খুব সহজ হয়ে যায়। যতক্ষণ না আমরা বুঝতে পারি যে এই জায়গাটা থেকে কি কি টাইপের কোশ্চেন, কি কি প্রবলেম তৈরি হতে পারে, ততক্ষণ আমাদের কাছে জিনিসটা আননোন থাকে। আমি যদি বুঝে যাই যে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে এই 6টা টাইপের বাইরে অঙ্ক হতে পারে না, তাহলে আমার কাছে সেই চ্যাপ্টারটাই ক্লিয়ার হয়ে গেল জলের মতো। তাই প্রত্যেকটা জিনিসের বেসিকটা, ফাউন্ডেশনটা কিন্তু বোঝা খুব দরকার। তোমরা যে অনেকে বলো না যে গ্রুপ ডি এর অঙ্ক, রেলের অঙ্ক, ডাব্লিউবিসিএস এর অঙ্ক, সিজিএল এর অঙ্ক, এইভাবে যে তোমরা ক্যাটাগরাইজ করো, কিসের বেসিসে করো? তোমরা কিন্তু সেখানে হাইয়েস্ট লেভেলের যে অঙ্ক আসে তার বেসিসে করো, তোমরা কিন্তু লোয়েস্ট লেভেলের বেসিসে করতে পারো না, কারণ সবার যে বেসিকটা বা ফাউন্ডেশনটা এটা কিন্তু সেম। হাইয়েস্ট লেভেলটা বিভিন্ন পরীক্ষার আলাদা আলাদা। তাই তোমার বেসিকটা বা ফাউন্ডেশনটা স্ট্রং না হলে তুমি ওপরের দিকে তো বেশি দূর এগোতে পারবে না। তুমি একটা হাই রাইজ বিল্ডিং বানাবে, তার ভিতটাই যদি মজবুত না হয় তাহলে তুমি ওপরে মাল্টি স্টোরিড কী করে বানাবে? তো সেই জন্য বেসিকটা বা ফাউন্ডেশনটা ইম্পর্টেন্ট। তারপর ডিপেন্ড করছে যে তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তুমি কি লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করবে। তো আমি বেসিক থেকে শুরু করে অ্যাটলিস্ট কিন্তু সেন্ট্রালের এক্সাম অবধি হাইয়েস্ট লেভেলের যে অঙ্কগুলো আসে সেগুলোও তোমাদের এখানে করাবো, এবং তোমরা বুঝতে পারবে যে বেসিকটা যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই হার্ড লেভেলের অঙ্ক বলতে তোমরা যেগুলোকে বলো সেগুলোও কত ইজিলি সলভ করা যায়। তাই প্রথমত ভিতটাকে তো মজবুত করতে হবে। নেক্সট 50% যেটা বলছিলাম অ্যাপ্লিকেশান, সেটা মানে হচ্ছে ক্যালকুলেশন। যে অঙ্ক যে চ্যাপ্টারেরই হোক না কেন, সেখানে বেসিক যে ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে তো তুমি অ্যাভয়েড করতে পারো না। তাহলে দেখবে যে সব অঙ্কেই আমাদের এই জিনিসটা কিন্তু করতেই হয়। তাহলে এইখানে আমাকে খুঁজে বার করতে হবে যে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা 10টা শর্টকাট ট্রিক মনে না রেখে এমন কিছু বেসিক ওয়ে আউট আছে কিনা যার মাধ্যমে আমার সামনে যে নাম্বারগুলো এসছে ক্যালকুলেশন করার জন্য তাদেরকে আমার মতো করে আমি নেড়ে চেড়ে সাজিয়ে গুছিয়ে আমার পছন্দের বানিয়ে নিতে পারি কিনা এবং ইজিলি তাদেরকে সলভ করতে পারি কিনা। তো সেইটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মাহাত্ম্য, কারণ ক্যালকুলেশনকে তো অ্যাভয়েড করতে পারবে না, ক্যালকুলেশন করতেই হবে। এবং টাইম সব থেকে বেশি সেভ করা যায় এই ক্যালকুলেশনের জায়গা থেকে। তোমরা অনেকে ভাবো যে অঙ্ক যখন প্রথম কিছু একটা শিখছি বা জানছি তখন থেকেই খুব তাড়াতাড়ি স্পিডে প্র্যাকটিস করতে হবে, তা নয়। আগে তো ভালো করে টাইম নিয়ে বোঝো, লিখে লিখে বোঝো, ঠিক আছে, ডিটেলসে বোঝো, কিন্তু বুঝে যাওয়ার পর সেটাকে তুমি যত করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত আস্তে আস্তে তোমার টাইম কম লাগবে। তো ক্যালকুলেশনও তাই। তো সেই জায়গায় তুমি মানে রোজ রোজ তো আর বসে যোগ বিয়োগ গুণ ভাগ প্র্যাকটিস করবে না নিশ্চয়ই, তাহলে কি করবে না আরও অঙ্কই সলভ করবে, এবং তাতে তোমার সামনে ক্যালকুলেশনে বিভিন্ন নাম্বার আসবে, তাদেরকে নিয়ে নাড়াচাড়া করতে করতে এমনটাই কিন্তু আমাদের কাছে তারা চেনা হয়ে যাবে যে আমার সামনে তারা রয়েছে, তাদেরকে নিয়ে আমি যখন ইচ্ছে ভাঙবো, জুড়বো, যা করতে বলবে তাই করব। সমস্ত চ্যাপ্টারে শুধু কনসেপ্ট বুঝে বসে আছি এমনটা করলেও যেমন হবে না, আবার শুধু ক্যালকুলেশন করে গেলেও হবে না, দুটোই ইম্পর্টেন্ট। এবং এই দুটো হয়ে যাওয়ার পর যেটা আবার চলে আসে সেটা হচ্ছে প্র্যাকটিস। কারণ জেনারেল স্টাডিজের সাবজেক্টে তোমাকে যেমন অনেক ইনফরমেশান মনে রাখার জন্য রিভিশন করতে হয়, এখানে কিন্তু টাইম আরও কম যাতে লাগে, আরও তাড়াতাড়ি যাতে আমরা সলভ করতে পারি, তার জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিস দরকার। জেনারেল স্টাডিজের কোনো একটা সাবজেক্ট কিন্তু তুমি 1 মাস 2 মাস গাঁতিয়ে পড়লে তুলে নিতে পারবে, কারণ সেটা স্ট্যাটিক। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা ভ্যারিয়েবল, অর্থাৎ তুমি এক্স্যাক্ট যেটা করে যাচ্ছ সেই সেম টু সেম কিন্তু আসবে না, কিন্তু সেই যে সিমিলার টাইপ, সেই যে কনসেপ্ট, তার উপর বেস করেই আসবে। তাই তোমার নিজের সেই ক্যাপাবিলিটিটা গ্রো করতে হবে প্র্যাকটিস করে করে, যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো যে এই প্রবলেমটার সলিউশন কিভাবে হবে।
আর যেখানে যেখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে, মূলত অ্যারিথমেটিকের কথা যদি আমি বলি, তাহলে সেখানে আমাদের কিন্তু সব থেকে বেশি ফোকাস করা উচিত অঙ্কটা যখন আমরা পড়ছি তখন, যাতে তার সঠিক মানেটা আমি বুঝতে পারি। সেখানে তাড়াহুড়ো করে পড়তে গেলে আমরা ভুল মানে বুঝলে আমাদের অ্যাপ্রোচটাই ভুল হবে অঙ্কের পেছনে। তাই অঙ্ক পড়ার সময় কিন্তু সব থেকে বেশি টাইম নিয়ে ধীরে পড়া উচিত বোঝার জন্য। ঠিক বুঝলে বাকিটা সলভ করতে বরং সব থেকে কম টাইম লাগে, যদি ক্যালকুলেশন তোমাদের প্র্যাকটিসে থাকে। তাই শুধুমাত্র আমি শিলান্যাস করে রেল লাইন পেতে দিলেই হবে না, তার ওপর যদি এক সপ্তাহ ট্রেন না চলে তাহলেই কিন্তু সেগুলো জং পড়ে যাবে। আর যে লাইনের ওপর দিয়ে ডেলি ট্রেন চলে সেটা কিন্তু আরও বেশি শাইন করবে, আরও স্মুথ, আরও চকচক করবে। তাই আমি তো প্রত্যেকটা চ্যাপ্টারেরই বেসিক কনসেপ্টও আলোচনা করব, এবং ক্যালকুলেশনের প্রত্যেকটা যে ছোটোখাটো দিক রয়েছে, যে কিভাবে আমরা ক্যালকুলেশনকে ইজিয়ার বা ফাস্টার বানাতে পারি, সেটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো। বাকিটা কিন্তু তোমাদের হাতে। তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের আরও স্পিডে তোমরা করতে পারবে, তোমাদের অ্যাকিউরেসি অনেক বাড়বে। কারণ সব থেকে স্কোরিং সাবজেক্ট যেমন এটা, তার সাথে তোমরা দেখবে যে জিকের একটা কোশ্চেন তোমার যদি আননোন আসে, তোমার কাছে কিছু করার নেই, তোমার ছেড়ে আসতে হয়। কিন্তু এখানে তুমি আননোন ম্যাথস এলেও তোমার কিন্তু সেটা পড়ে ভেবে তুমি সলভ করে আসতেই পারো ঠিকঠাক। এটা তো একটা অ্যাডভান্টেজ আছেই। তাছাড়াও তোমরা দেখবে যে কয়েকটা অঙ্ক পরপর যদি আমাদের না হয়, 3-4টে অঙ্ক, তাহলে আমাদের কনফিডেন্স লেভেল হু করে কমে যায়, যে পরের অঙ্কটা আমার আগেই মনে হয় যে এটা পারবো তো। কিন্তু আবার উল্টোটাও কিন্তু এক্সপোনেনশিয়ালি ট্রু, যে 3-4টে অঙ্ক পরপর যদি আমরা পেরে যাই তাহলে আমাদের কনফিডেন্স লেভেল এতটাই হাই হয়ে যায় যে যে কোনো অঙ্ক দিলে আমাদের মনে হয় আরে দেখি তো ট্রাই করে, হয়তো পেরে যাব। তো সেই জন্য ম্যাথসকে যারা এরম বলো যে আমি তো পারছি না বা হচ্ছে না, তো তাদের ক্ষেত্রে বলছি যে তোমরা যদি ভয় পেয়ে পিছিয়ে আসো তাহলে তো কোনোদিনই জয় করতে পারবে না। আর এখন তো আমরা কেউই বাচ্চা নই, সবাই অ্যাডাল্ট। আমাদের প্রয়োজনের তাগিদে কম্পিটিটিভ এক্সামের যে ম্যাথস, সেইটাকে আমরা বুঝতে এসেছি। তো সেই জন্য তুমি যদি সাহস করে সেটাকে মোকাবিলা করতে যাও, তাহলে একদিন কিন্তু অবশ্যই তুমি জয়ী হবে। তো আজকের সেশনটা এখানেই শেষ করছি। এর নেক্সট সেশনে আমি তোমাদেরকে ক্যালকুলেশন নিয়ে কথা বলবো, অর্থাৎ কোনো ফর্মুলা ইউজ না করে, কোনো কিছু মেমোরাইজ না করে, কোনো কিছু মনে না রেখেও আমরা কিভাবে কিন্তু সমস্ত ক্যালকুলেশন ইজিলি করতে পারি, এবং পেপার ওয়ার্ক খুব কম করে আমরা মেন্টালিও কিন্তু ম্যাক্সিমামটা করে থাকি, ডেলি আমরা করি ডেলি লাইফে। কারণ এই ক্যালকুলেশনের ওপর বেস করেই কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপ ডেলি রয়েছে। সে তুমি কত দূরে যাচ্ছ, বা কতক্ষণ লাগছে, বা কিছু কিনলে কত বড় কিনবে, কত টাকা, যাই হোক এভরিথিং, ঠিক আছে। তো এই যে আমরা ডেলি লাইফেও ডেলি প্রচুর ক্যালকুলেশন করে থাকি, আমরা কি ক্যালকুলেটর নিয়ে করি না আমরা খাতা পেন নিয়ে বসি, ঠিক আছে, আমরা কিন্তু করি না। তার মানে আমরা সবাই পারি। তাহলে এখানে অঙ্ক করতে দিলেই কিছু একটা করতে হবে, এই অ্যাপ্রোচটাকে সবার আগে সরাতে হবে। এবং আমি দেখাবো তোমাদের যে তোমরা সবাই কিন্তু জানো কিভাবে করতে হয়, কিন্তু তোমরা করো না। তা আমি যা সেই জায়গাগুলো তোমাদেরকে নেক্সট সেশনে দেখিয়ে দেবো, যে কত ইজিলি, কত কম সময়ে, কত সিম্পলি আমরা কিন্তু নাম্বারকে নিয়ে জাস্ট খেলা করতে পারি, জাগলিং করতে পারি, ঠিক আছে। এবং ক্যালকুলেশনকে আরও অনেক স্মুথ, আরও অনেক ফাস্টার এবং অ্যাকিউরেট বানাতে পারি। কারণ তোমার কাছে যদি ইজি নাম্বারগুলো আসে তাহলে কিন্তু ক্যালকুলেশনে ভুল হওয়ার চান্সও অনেক কম হয়। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, বাকিদের সাথে শেয়ার করো, এবং এডুমন্ত্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে WBCS এবং UPSC রিলেটেড বিভিন্ন টপিকের ওপর তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে।